মানুষ কেন মাঝে মাঝে জীবনের সবচেয়ে গভীর অনুভূতিগুলো প্রকাশ করার চেয়ে সেগুলোকে একটা খামের ভেতরে বন্দি করে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? মানে প্রত্যাখ্যানের ভয়ের কথা বলছেন, নাকি ওই স্মৃতির পবিত্রতা রক্ষা করার একটা তাগিদ? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটা দিয়ে আজকের এই গভীর আলোচনা শুরু করার একটা বিশেষ কারণ আছে। মানে একটা দৃশ্য একটু কল্পনা করা যায়। রাত 11টা বাজে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। বেশ একটা বিষণ্ণ পরিবেশ। একদম। পরিবারের সবাই গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে। পুরো ফ্ল্যাটটা একেবারে ফাঁকা, নিস্তব্ধ। তো এমন একটা নিঃসঙ্গ আলস্য ভরা রাতে উদ্দেশ্যহীনভাবে মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎই স্ক্রিনে ভেসে ওঠে একটা গল্প। মানব মণ্ডল মহাশয়ের লেখা সেই গল্পটা, তাই তো? হ্যাঁ, সৌরভ দাসের কণ্ঠে উপস্থাপিত প্রথম প্রেমের চিঠি। আর ঠিক সেখান থেকেই শুরু হয় স্মৃতির এক অদ্ভুত টাইম ট্রাভেল। আজকের এই আড্ডায় আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু একটা গল্প পড়ে শোনানো নয়। ঠিক, বরং আমরা দেখতে চাই এই গল্পের পড়তে পড়তে লুকিয়ে থাকা নস্টালজিয়া বা সময়ের সাথে মানুষের বদলে যাওয়া, এই জিনিসগুলো কিভাবে কাজ করে। মানে প্রথম প্রেমের সেই অমীমাংসিত প্রশ্নগুলোর মনস্তাত্ত্বিক দিকটা আমরা একটু খুলে দেখতে চাই আর কি। গল্পের এই যে প্রেক্ষাপটের কথা বললেন, ওই বৃষ্টির রাত আর একাকিত্ব, এর কিন্তু একটা নিজস্ব মনস্তত্ত্ব আছে। তাই না কি? সেটা কেমন? মানে যখন চারপাশের কোলাহল থেমে যায়, মানুষের অবচেতন মন তখন এমন কিছু ফোল্ডার খুলতে শুরু করে যেগুলো দিনের ব্যস্ততায় আমরা অযত্নে লুকিয়ে রাখি। বাপরে, খুব সুন্দর বলেছেন ফোল্ডারের বিষয়টা। হ্যাঁ, আর এই আলোচনার মূল লক্ষ্য হলো ওই ফোল্ডারগুলোর ভেতরে ঢুকে দেখা। বহু বছর পর পুরনো কোনো মানুষকে দেখলে আমাদের ভেতরে ঠিক কী ধরনের রাসায়নিক বা মানসিক ঝড় ওঠে সেটা বোঝা। সময়ের সাথে সাথে মানুষ কিভাবে নিজের স্বপ্নের সাথে আপোষ করছে। গল্পের একেবারে শুরুর দৃশ্যটা কিন্তু সরাসরি বর্তমানের রুক্ষ বাস্তবতায় একটা ধাক্কা দেয়। অনেক দিন পর কথক তার প্রাক্তন প্রেমিকাকে দেখতে পান। মেয়েটির পরনে একটি হলুদ শাড়ি আর কথকের পরনে একটি নীল রঙের পাঞ্জাবি। এই নীল রংটা কিন্তু একসময় মেয়েটির ভীষণ প্রিয় ছিল। একদম। সামনে দাঁড়ানো একটি গাড়ির লুকিং গ্লাসে কথক নিজেকে দেখছেন। এই যে লুকিং গ্লাসে নিজেকে দেখা, এটা তো শুধু একটা শারীরিক প্রতিবিম্ব নয়, এটা যেন বর্তমান আর অতীতের একটা সামনাসামনি লড়াই। হ্যাঁ, কারণ রঙের ব্যবহারটা এখানে খেয়াল করার মতো। হলুদ এবং নীল এগুলো শুধু পোশাক নয়, এগুলো অতীতের কিছু জীবন্ত ট্রিগার। উনি দেখছেন যে নীল পাঞ্জাবিতে তাকে মানালেও তার মুখের ওই আধা কাঁচা আধা পাকা গোফটা কেমন যেন বেমানান। ঠিক, লুকিং গ্লাসের ওই দৃশ্যটায় আসলে আমরা সাইকোলজিতে বলি কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক টানাপড়েন, তার একটা চরম মুহূর্ত তৈরি হয়। মানে নিজের ভেতরের সত্তা আর বাইরের চেহারার মধ্যে একটা দ্বন্দ্ব। একদমই তাই। মানুষটি যখন আয়নায় তাকান, তার মাথার ভেতরের ইমেজটা হলো সেই 20 বছর বয়সের এক তরুণের, কিন্তু আয়না তাকে ফিরিয়ে দিচ্ছে আধা কাঁচা গোফের এক মধ্যবয়স্ক মানুষের প্রতিচ্ছবি। এই বয়সের ছাপটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সময় থেমে থাকে। একটু দাঁড়ান, বয়সের ছাপ তো একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, তাই না? এটাকে কি আমরা একটু বেশি বিশ্লেষণ করে ফেলছি না? বয়স বাড়লে গোফ পাকবে, ভুঁড়ি বাড়বে, এটাই তো স্বাভাবিক। তা স্বাভাবিক বটে, কিন্তু এর সাথে একাকিত্ব বা হারিয়ে যাওয়া স্বপ্নের সম্পর্ক কোথায়? কথক তো নিজেই বেশ হাস্যরসের সাথে বলছেন যে তার ভুঁড়িটা এখন বেড়ে পুরো লুচির মতো গোল হয়ে গেছে। হ্যাঁ, বয়সের ছাপ স্বাভাবিক, কিন্তু সেই ছাপটাকে মানুষ কিভাবে গ্রহণ করছে সেটাই আসল। আপনি ঠিকই বলেছেন, কথক এখানে হিউমার ব্যবহার করেছেন। মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলে ডিফেন্স মেকানিজম। ও আচ্ছা, মানে আত্মরক্ষার কৌশল। ঠিক, যখন কোনো চরম সত্য, যেমন যৌবন ফুরিয়ে যাওয়া বা জীবনে কারোর অপেক্ষা না থাকার শূন্যতা মানুষকে আঘাত করে, তখন সে সেটাকে সরাসরি গ্রহণ না করে হাস্যরসের মোড়কে ঢেকে দেয়। বুঝতে পেরেছি। উনি যেমন বলছিলেন যে একসময় তিনি তাল পাতার সেপাই ছিলেন আর প্রেমিকার প্রিয় নায়ক সলমান খানের মতো সিক্স প্যাক বানানোর জন্য জিমে যেতেন। আর মজার বিষয় হলো, উনি আজও জিমে যান, তবে শুধুই ওই লুচির মতো ভুঁড়িটা কমানোর জন্য। হ্যাঁ, এই জিমের উদাহরণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আগের জিম করা আর এখনকার জিম করার পেছনের মোটিভেশনটা পুরো বদলে গেছে। ঠিক, এই জায়গাটাতেই লুকিয়ে আছে সেই একাকিত্ব। আগে শরীরচর্চা ছিল বাইরের কারোর কাছ থেকে একটা ভ্যালিডেশন পাওয়ার জন্য। কেউ একজন তার জন্য পার্কের বেঞ্চে অপেক্ষা করবে, তাকে দেখে মুগ্ধ হবে, এই আশায় আর কি। হ্যাঁ,
আর এখনকার জিম করাটা শুধুই টিকে থাকার জন্য, কারণ এখন আর পার্কের বেঞ্চে 1 মিনিটও কেউ তার জন্য অপেক্ষা করে না। শারীরিক এই পরিবর্তনগুলো কেবল বয়সের ছাপ নয়, এগুলো হলো সেই হারিয়ে যাওয়া মোটিভেশনের একটা বাহ্যিক রূপ। এই পুরনো স্মৃতিগুলো আমার কাছে মনে হয় কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কোনো হিডেন সফটওয়্যারের মতো। আমরা হয়তো বুঝতেও পারি না, কিন্তু এরা আমাদের বর্তমানের অনেক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। তা তো বটে। বর্তমানের এই হিসেবি বাস্তবতা থেকে মন যখন হঠাৎ করে সোনালি অতীতের দিকে ছুটে যায়, তখন গল্পের দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। ওই যে প্রথম প্রেমের চিঠি দেওয়ার রোমাঞ্চকর ঘটনাটা। হ্যাঁ, ওই গলির বাঁকে লুকিয়ে চিঠি দিতে গিয়ে একেবারে সেন্টুদার হাতে ধরা পড়ে যাওয়া। আরে বাপরে! আর তার শাস্তি হিসেবে কোচিং ক্লাসের সামনে পুরো 1 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকা, ভাবা যায়? হ্যাঁ, এই কান ধরে দাঁড়িয়ে থাকার দৃশ্যটা বাইরে থেকে দেখলে চরম অপমানের, কিন্তু প্রথম প্রেমের সাইকোলজি যদি আমরা দেখি, এই ধরনের শাস্তির ভেতরেও একটা অদ্ভুত হিরোইজম কাজ করে। মানে আমি আমার ভালোবাসার জন্য কষ্ট করছি। একদম। একজন কিশোরের মনে হয় সে তার ভালোবাসার জন্য এই কষ্টটা হাসি মুখে মাথা পেতে নিচ্ছে। এই ছোট ছোট আত্মত্যাগগুলোই প্রেমকে এতটা তীব্র করে তোলে। আর শুধু কান ধরে দাঁড়ানো কেন, চিঠির ভেতরের স্মৃতিটাও তো কম অদ্ভুত নয়। ইংরেজিতে লেখা সেই চিঠি, যাতে ব্যাকরণ আর বানানের এতই ভুল ছিল যে প্রেমিকার নাম রেখেছিল শেয়াল পণ্ডিত। হা হা, এই যে ভুল ধরা, একটা অদ্ভুত নামে ডাকা, এগুলো তো সম্পর্কের প্রাণ ভোমরা। সমাজতত্ত্বের ভাষায় এগুলোকে বলা যায় ইনসাইড জোকস। মানে সম্পর্কের নিজস্ব গোপন ভাষা আর কি। ঠিক। দুজন মানুষ যখন একটা সম্পর্কে জোড়ায়, তখন তারা নিজেদের মতো করে একটা আলাদা পৃথিবী তৈরি করে নেয়। এই শেয়াল পণ্ডিত ডাকটা বাইরের পৃথিবীর কাছে সাধারণ শব্দ হতে পারে, কিন্তু তাদের কাছে ওটা একটা একান্ত ব্যক্তিগত পাসওয়ার্ড। হ্যাঁ, এই ধরনের গোপন কোড একটা জুটিকে বিশ্বাস করতে সাহায্য করে যে তাদের সম্পর্কটা পৃথিবীর আর 10টা সম্পর্কের চেয়ে আলাদা। এর চেয়েও স্পেশাল মনে হয় প্রথম ভ্যালেন্টাইন্স ডের স্মৃতিটা। প্রেমিকাকে উপহার দেওয়া আর ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য কথক বিয়ে বাড়িতে কেটারিংয়ের কাজ করেছিলেন, যা শুনে প্রেমিকা ভীষণ বকাঝকা করেছিল। আর তারপর কোনো দামি রেস্তোরাঁয় নয়, তারা খেয়েছিল ফুটপাতের ফুচকা আর চপ মুড়ি, যার ফলে পরের দিন প্রেমিকার শরীরও খারাপ হয়েছিল। আজ যদি কাউকে বলা হয় ফুটপাতের খাবার খেয়ে শরীর খারাপ করতে, তারা 10 বার ভাববে। একদম। কিন্তু সেই সময় এই কষ্টগুলোকেই মনে হতো বিশাল কোনো অর্জন। এখানে মনস্তত্ত্বের একটা খুব চমৎকার থিওরি কাজ করে, যাকে বলা হয় রোজি রেট্রোস্পেকশন। রোজি রেট্রোস্পেকশন মানে অতীতকে একটু গোলাপি রঙে দেখা। ঠিক তাই। মানুষের মস্তিষ্ক অতীতকে মনে রাখার সময় এর নেতিবাচক বা কষ্টকর দিকগুলোকে ছেঁটে ফেলে, শুধু রোম্যান্টিক দিকগুলোকে বেশি উজ্জ্বল করে তোলে। মানে ওই ক্যাটারিংয়ের হাড় ভাঙা খাটুনি বা পরের দিন পেট খারাপ হওয়ার শারীরিক কষ্ট, এগুলো বাস্তবে আরামদায়ক ছিল না, মোটেও না। কিন্তু মস্তিষ্ক এই ঘটনাগুলোকে একটা লাল নীল মায়াজালে বোনা স্বপ্নের মতো করে সাজিয়ে নেয়, কারণ ওই ঘটনাগুলোর সাথে জড়িয়েছিল একটা নিখাদ আবেগ। এই আবেগের প্রকাশ আমরা আরও তীব্রভাবে দেখি যখন কথক পলিটেকনিক ইনস্টিটিউটে সুযোগ পান। তারা দুজনেই তখন পাগলের মতো একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন, ফুটবল খেলছিলেন। হ্যাঁ, উদ্দেশ্য একটাই, প্রেমিকা হয়তো জানলা দিয়ে লুকিয়ে তাকে দেখবে। এই যে নীরব যোগাযোগ, এর শক্তি কতটা! এই নীরব যোগাযোগটাই প্রথম প্রেমের সবচেয়ে শক্তিশালী ভিত। বয়ঃসন্ধির সময় মস্তিষ্কের ডোপামিন আর অক্সিটোসিনের প্রভাবে মানুষ পৃথিবীকে একটা ম্যাজিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করে। মানে কাদায় ফুটবল খেলাটা কোনো সাধারণ খেলা নয়। না, ওটা আসলে একটা স্টেটমেন্ট। তুমি আমার কাছে আসতে পারছো না, কিন্তু আমি ঠিক তোমার কাছাকাছি আছি। শব্দের চেয়ে এই ধরনের নির্বাক উপস্থিতি অনেক বেশি শক্তিশালী। কিন্তু এখানেই একটা বড়সড় হোঁচট খেতে হয়। এতক্ষণ আমরা যে মায়াজালের কথা বললাম, যে নিঃস্বার্থ আত্মত্যাগের কথা বললাম, সেটা যদি এতই নিখাত হয়, তবে তারা আজ একসাথে নেই কেন? এই প্রশ্নটা আসাই স্বাভাবিক। গল্পের কথক জানাচ্ছেন, একটি জুনিয়র মেয়ের সাথে কথা বলার জের ধরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। প্রেমিকা তাকে আর তার বন্ধুদের সন্দেহ করতে শুরু করে, আর সেই সন্দেহের জেরে ধীরে ধীরে কথা বলা বন্ধ হয়ে যায়। একসময় যে মানুষটার সাথে কথা না বললে দিন কাটতো না, তার সাথেই কিনা বছরের পর বছর কথা না বলে কাটিয়ে দিলেন তারা। এটা কি অদ্ভুত নয়? অদ্ভুত মনে হলেও কিশোর বয়সের সম্পর্কের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় দুর্বলতা। মস্তিষ্ক তখনও পুরোপুরি পরিণত হয় না। বিশেষ করে আবেগকে নিয়ন্ত্রণ করার যে অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স,
ও মানে ইমোশন কন্ট্রোল করার জায়গাটা তখনও কাঁচা থাকে। হ্যাঁ, ফলে অধিকার বোধ খুব দ্রুত অন্ধ সন্দেহে রূপ নেয়। জুনিয়র মেয়ের সাথে কথা বলাটা হয়তো খুব তুচ্ছ ঘটনা, কিন্তু অপরিপক্ক বয়সে ইগোর লড়াই এত তীব্র হয় যে কেউই আর প্রথম পা বাড়িয়ে ভুল ভাঙাতে চায় না। যোগাযোগের অভাব কিভাবে একটা সুন্দর সম্পর্ককে তিলে তিলে ধ্বংস করে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। তবে এই বিচ্ছেদের পর কথকের মনে যে প্রশ্নগুলো জমে আছে সেগুলো আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। কোন প্রশ্নগুলোর কথা বলছেন? উনি আজও মনে মনে প্রেমিকাকে প্রশ্ন করে চলেছেন, প্রেমিকা কি আজও রাগ হলে না খেয়ে থাকে, মোবাইল বন্ধ করে রাখে, নতুন মানুষটিকে তার মতোই জড়িয়ে ধরে রাগ ভাঙায়? বেশ গভীর প্রশ্ন। আমার এখানে একটা সন্দেহ হচ্ছে, এই যে এতগুলো প্রশ্ন, সে কি আমার চেয়ে ভালো, সে কি তোমাকে বোঝে, এগুলো কি আসলেই ভালোবাসার প্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আহত ইগো? কথক কি প্রমাণ করতে চাইছেন যে নতুন মানুষটার চেয়ে তিনিই বেশি ভালো ছিলেন? আপনার এই সন্দেহটা অত্যন্ত যৌক্তিক, কিন্তু এটাকে শুধু ইগো বলা যাবে না, বরং এটা হলো জাইগার্নিক ইফেক্টের একটা নিখুঁত উদাহরণ। জাইগার্নিক ইফেক্ট, বিষয়টা একটু সহজ করে বোঝাবেন? হ্যাঁ, রাশিয়ান মনোবিজ্ঞানী ব্লুমা জাইগার্নিক প্রমাণ করেছিলেন যে মানুষ সমাপ্ত হওয়া কাজের চেয়ে অসমাপ্ত কাজ বেশি মনে রাখে। মানে যে কাজটা শেষ হয়নি সেটা মাথায় ঘুরতে থাকে। ঠিক, যখন কোনো সম্পর্ক স্পষ্ট কুসংহার বা ক্লোজার ছাড়াই হঠাৎ করে শেষ হয়ে যায়, মস্তিষ্ক সেটাকে একটা অসমাপ্ত কাজ হিসেবে ধরে নেয়। বছরের পর বছর কথা না বলাটা সম্পর্ক শেষ করে দেয় ঠিকই, কিন্তু মস্তিষ্কের লুপটা বন্ধ করে না। বুঝতে পারছি, অর্থাৎ এই প্রশ্নগুলো আসলে সেই লুপটা বন্ধ করার বা একটা ক্লোজার খোঁজার মরিয়া চেষ্টা। একদম। কথক আসলে বুঝতে চাইছেন দোষটা কি পুরোপুরি তার ছিল, নাকি কেবলই অপরিপক্কতার কারণে তাদের পথ আলাদা হয়ে গেছে। তিনি যখন জিজ্ঞেস করেন, আমাকে হারিয়ে নিজের ভুল বুঝে নতুন মানুষটিকে কি আঁকড়ে ধরে রেখেছো, এর মানে হলো তিনি নিজেকে সান্ত্বনা দিতে চাইছেন। হ্যাঁ, তিনি নিশ্চিত হতে চাইছেন যে তাদের অতীত সম্পর্কটা কোনো ভ্রিভ্রম ছিল না, সেটা সত্যি ছিল। আর এই সত্যি ছিল কিনা তার প্রমাণ তো আমরা কথকের বর্তমান অনুভূতির মধ্যেই পাই। তিনি বলছেন যে জীবনের সাথে আপোষ করে নিলেও আজও রাস্তায় কোনো যুগলকে একসাথে হাঁটতে দেখলে তার বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা পায়। এই চিনচিনে ব্যথা হলো মানুষের স্মৃতির সবচেয়ে বড় ফাঁদ। অন্য কারো অধিকারী কথা ভাবলে এই যে ব্যথা, এটা তো পরিষ্কার বলে দিচ্ছে যে অতীত পুরোপুরি মুছে যায়নি। মানুষ যখন তার পুরনো প্রেমের দিকে ফিরে তাকায়, তখন সে শুধু সেই মানুষটিকে মিস করে না, সে আসলে মিস করে নিজের সেই হারিয়ে যাওয়া সত্তাটিকে। মানে সেই যে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা কিশোর বা ক্যাটারিংয়ের কাজ করা তরুণ, সেই সত্তাটা। একদম, সেই বিশুদ্ধ হিসাব নিকাশহীন সত্তাটা তো আজ আর নেই। বর্তমানের এই হিসেবি আপোষকামী জীবনের মাঝে দাঁড়িয়ে সেই পুরনো নিখাদ নিজেকে মনে পড়লেই এই ব্যথাটা চাগাড় দিয়ে ওঠে। একদম, শেষে এসে গল্পটা যে মোড় নেয়, সেটাই পুরো আলোচনার সবচেয়ে শক্তিশালী জায়গা বলে আমার মনে হয়। এতক্ষণ আমরা দেখলাম কথক তার ফেলা আসা জীবনের হিসাব মেলাচ্ছেন, কিন্তু উপসংহারে এসে আমরা একটা চমকে দেওয়ার মতো সত্য জানতে পারি। হ্যাঁ, সেই চিঠির ব্যাপারটা। ওই যে প্রথম প্রেমের চিঠির কথা আমরা শুরুতে বললাম, যা দিতে গিয়ে তিনি সেন্টুদার হাতে ধরা পড়েছিলেন, সেই চিঠিটা কিন্তু আজও সেই খামের ভেতর বন্দি হয়ে আছে। চিঠিটা কোনোদিন প্রেমিকার হাতে পৌঁছয়নি। আর এই খামবন্দি চিঠিটাই হলো পুরো গল্পের সবচেয়ে বড় রূপক। কথক নিজেই নিজেকে প্রবোধ দিচ্ছেন এই বলে যে ভালোই হয়েছে চিঠিটা সেদিন দেয়া হয়নি। তা না হলে হয়তো তার অনুভূতির মতোই সেই চিঠিটাও অবহেলায়, কোনো আবর্জনায় বা বাতিল কাগজের ভিড়ে হারিয়ে যেত। কিন্তু দাঁড়ান, একটা চিঠি না দিয়ে কেউ কিভাবে খুশি হতে পারে? আমরা তো সবসময় শুনি অনুভূতি চেপে না রেখে প্রকাশ করে দেওয়া উচিত। কারণ মানুষের মন সবসময় বাস্তবতার চেয়ে ধারণাকে বেশি নিরাপদ মনে করে। খামবন্দি চিঠিটা আসলে একটা টাইম ক্যাপসুল। টাইম ক্যাপসুল? হ্যাঁ, এর ভেতরে 90 দশকের সেই নির্ভেজাল প্রেম, বৃষ্টি ভেজা বিকেল, ক্যাটারিংয়ের টাকায় কেনা উপহার, সবকিছু অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে। আচ্ছা, মানে চিঠিটা দেওয়া হলে হয়তো সেটা বাস্তবতার রুক্ষ ছোঁয়া পেত বা প্রত্যাখ্যাত হতো। ঠিক তাই, এই না দেওয়া চিঠিটা প্রমাণ করে যে বাস্তব জীবনে তাদের বিচ্ছেদ হলেও ওই খামের ভেতরে তাদের প্রেমটা আজও পবিত্র এবং নিখুঁত আছে। বাপরে, একটা অসম্ভব সুন্দর দৃষ্টিভঙ্গি। খামের ভেতরে তারা আজও একসাথে আছে, এই ভাবনাটার মধ্যেই যেন একটা পরম শান্তি লুকিয়ে আছে, যেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো মান অভিমান নেই,
শুধু কিছু সুন্দর স্মৃতি একটা নিরাপদ আশ্রয়ে বেঁচে আছে। একদম। আর এই এগিয়ে যাওয়ার পথে পুরনো স্মৃতিগুলো আমাদের দুর্বল করে না, বরং মাঝে মাঝে এই স্মৃতিগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে একসময় আমরা কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারতাম। আজকের এই গভীর আলোচনা আমাদের অনেকগুলো মনস্তাত্ত্বিক দরজার সামনে দাঁড় করিয়েছে, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। মানুষ কেন মাঝে মাঝে তার গভীরতম অনুভূতিগুলো প্রকাশ করার চেয়ে সেগুলোকে একটা খামের অন্ধকারে সযত্নে লুকিয়ে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে? বাস্তবতার মুখোমুখি হয়ে প্রত্যাখ্যানের ভয় পাওয়ার চেয়ে স্মৃতির এই নিখুঁত রূপটা রক্ষা করা কি সত্যি আমাদের কাছে বেশি জরুরি হয়ে দাঁড়ায়? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়। হয়তো পৃথিবীর অনেক মানুষের ড্রয়ারের এক কোণে কিংবা মনের কোনো এক গোপন কুঠুরিতে আজও এমন কোনো খামবন্দি চিঠি সযত্নে লুকিয়ে রাখা আছে, যা কোনোদিন কাউকে দেওয়া হবে না, কিন্তু যার ভেতরে একটা আস্ত জীবন বেঁচে থাকবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই।